আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা আমার সাথে যারা যুক্ত আছে আমাকে ঠিক মতো শুনতে আর দেখতে পাচ্ছ কিনা জানাও। আহমেদ আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমরা একটু দ্রুত সবাই জয়েন করে ফেলি, একটু লেট হয়ে গিয়েছে কারণ এই যে নামাজ পড়ে আস্তে আস্তে লেট হয়ে গেছে। যাই হোক, আমরা আজকে পড়বো পঞ্চম অধ্যায় লেকচার 3। আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। হুম। আমির আস্তে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দোয়ায়। তোমরা কেমন আছো সবাই জানো। হ্যাঁ, আমরা একটু ওয়েট করছি বাকিরা আসুক। সব ঠিকঠাক আছে আশা করি। ওকে, সব ঠিক থাকলে আমরা শুরু করছি। দেখো, আমরা গত ক্লাসে পড়েছিলাম শ্রম বাজার। এই চ্যাপ্টারে আমরা গত ক্লাসে কি করেছিলাম? ভালো আছি, পূজা দে বলছে কেমন আছে। ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দোয়া। সবাইকে চলে আসছে? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের কি অবস্থা? তোমরা কেমন আছো সেটা জানাও। তো তাহলে আমরা শুরু করি। দেখো, গত ক্লাসে আমরা এই যে এইটুকু পর্যন্ত পড়েছিলাম, আর্থিক মজুরি প্রকৃত মজুরি, এইটুকু আমরা পড়েছিলাম এবং ম্যাথ সহ করেছি। কেমন? তোমরা একটু কাজ করো, তোমরা হচ্ছে আমরা এখান থেকে এই যে আর্থিক মজুরি আর প্রকৃত মজুরির মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যগুলো তোমরা একটু দেখো। লিঙ্কটা দিছো? হ্যাঁ, এই আর্থিক মজুরি আর প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য একটু সবাই একটু দেখি সবাই। আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি, এইগুলোর মধ্যে পার্থক্যগুলো কি? কেমন? আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে কি কি ডিফারেন্স আছে, পার্থক্য আছে, চলো আমরা এগুলো একটু দেখার চেষ্টা করি। বলতে প্রথমে আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য এখানে একটু পড়ে দেখো, কোনোটা না বুঝলে আমাকে বলবা কোনটা বুঝতেছো না। ঠিক আছে, এখানে আর্থিক মজুরি আর প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য আমরা পড়তেছি। এটা হচ্ছে 1 নাম্বার, হচ্ছে 2, 3, হ্যাঁ, এটা হচ্ছে 4। ওকে, একটু পর দেখো তো কয় নাম্বার বুঝতেছো না, পড়ে দেখো। আর্থিক মজুরি প্রকৃত মজুরির মধ্যে কি পার্থক্য একটু পড়ে দেখো। সবাই একটু পড়ো। হয়েছে? পারবো?
জেরিন সালাম দিয়েছে। ফাহাদ কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে সবার? আর্থিক মজুরি প্রকৃত মজুরির পার্থক্য আমরা গত ক্লাসে পড়ছি কি আর্থিক মজুরি আর প্রকৃত মজুরি। হ্যাঁ, একজন প্রশ্ন করছে আর্থিক মজুরি দামস্থ দ্বারা প্রভাবিত হয় না। হ্যাঁ, আর্থিক মজুরি দামস্থ দ্বারা প্রভাবিত হয় না, কারণ আর্থিক মজুরির ক্ষেত্রে দামের স্তরে কোনো কাজ নাই, শুধুমাত্র যে বেতনটা সেটাকে আমরা আর্থিক মজুরি বলি। আর প্রকৃত মজুরির মধ্যে দামের স্তরের প্রভাব আছে, কারণ এই পি দ্বারা ভাগ করতে হয় ডাব্লিউ এবং এ বি কে, অর্থাৎ আর্থিক মজুরি এবং অন্যান্য সুবিধা যা অর্থকে পরিমাপযোগ্য সেই দুটাকে তোমাকে পি দিয়ে ভাগ করতে হয় দামের স্তর দিয়ে। তো দামের স্তরের মানের উপর ডিপেন্ড করে প্রকৃত মজুরি কেমন হবে, তাই না? সেই জন্য কিন্তু আর্থিক মজুরির ক্ষেত্রে দামের স্তরের কোনো কাজ নেই, দামের স্তরের কোনো প্রভাব নেই। ওকে, তাহলে গেল এটা। আমরা এরপরে চলে আসি, এখানে আরো কিছু পার্থক্য আছে আর্থিক মজুরি আর প্রকৃত মজুরির মধ্যে। তোমরা একটু পড়বা এটা বাসার মধ্যে, কেমন? আর্থিক মজুরি প্রকৃত মজুরির মধ্যে কি পার্থক্য আর কি, ঠিক আছে? আমরা এরপরে চলে আসি। এরপর এখানে কিছু টপিক বলছে, কি বলছে যে প্রকৃত মজুরি কি কি বিষয়ের উপর নির্ভর করে, মানে প্রকৃত মজুরি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে থাকে। তো এখানে লিখছে পয়েন্টগুলো, আমরা একটু দেখি পয়েন্টগুলো কি বলছে। প্রকৃত মজুরি যে যে বিষয়ের উপর নির্ভর করে, একটা হবে আর্থিক মজুরির উপর প্রকৃত মজুরি ডিপেন্ড করে। আর্থিক মজুরি বেশি হলে প্রকৃত মজুরি কি হবে? বেশি হবে। তারপর হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা, যেটাকে আমরা কি বলছি যে অর্থের মূল্যের উপর ডিপেন্ড করে বা দামের উপর ডিপেন্ড করে, সেটা এখানে বলছে। নিয়োগ, নিয়োগের প্রকৃতির উপর। নিয়োগ প্রকৃতি যদি জটিল হয় তাহলে প্রকৃত মজুরি কম হবে, নিয়োগ প্রকৃতি যদি সহজ হয় তাহলে প্রকৃত মজুরি কি হবে? বেশি হবে। কাজের প্রকৃতি, কাজ কেমন? কাজ যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে প্রকৃত মজুরি কম, কাজ যদি ঝুঁকিপূর্ণ কম হয় তাহলে প্রকৃত মজুরি বেশি। কাজের সময়, কাজের সময় যদি বেশি হয় তাহলে প্রকৃত মজুরি কম হবে, কাজের সময় কম হলে প্রকৃত মজুরি কি হবে? বেশি হবে। পেশা শিক্ষার ব্যয়, অর্থাৎ পেশা শিক্ষা, এই পেশার জন্য যদি কোনো ধরনের ট্রেনিং নিতে হয় তাহলে সেটা যদি কস্ট বেশি হয় তাহলে সেটার আর্থিক মজুরি কি হবে? আর্থিক মজুরি কম হবে। আর যদি কম হয় তাহলে আর্থিক মজুরি, সরি, প্রকৃত মজুরি কম হবে। যদি ব্যয় কম হয় তাহলে প্রকৃত মজুরি কি হবে? বেশি হবে। এরপর এখানে আস্তে আস্তে পেশাগত ব্যয়, এটা কি সেম। উন্নতির সম্ভাবনা কেমন সেটার উপর ডিপেন্ড করে প্রকৃত মজুরি কেমন হবে। অতিরিক্ত আয়ের সম্ভাবনা আছে কিনা, পরোক্ষ করার সুবিধা আছে কিনা, আনুষঙ্গিক সুবিধা, সামাজিক মর্যাদা, কারখানা এবং কর্মস্থলের পরিবেশ, সামাজিক সুবিধা, শিক্ষা এবং প্রশিক্ষণ, এগুলো সবগুলোর উপর হচ্ছে প্রকৃত মজুরি ডিপেন্ড করে। এগুলো যদি ভালো হয় পরিবেশ, বা যদি খরচ কম হয় তাহলে এটা প্রকৃত মজুরি বেশি। আর যদি পরিবেশ ভালো না হয় এবং যদি খরচ বেশি হয় তাহলে প্রকৃত মজুরি কম হয়ে থাকে আর কি, ঠিক আছে? এবার চলে আসি একই পেশায় মজুরি পার্থক্যের কারণ, মানে একই পেশায় যদি কোন একজন ব্যক্তির মজুরি কেন পার্থক্য বা তারতম্য হয়ে থাকে। একই পেশায় মজুরি পার্থক্যের কারণ, এখানে এক নম্বর বলছে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, দায়িত্ব এবং মর্যাদা, পদমর্যাদার পার্থক্য, চাকরির শর্ত, এইসব বিষয়ের উপর একই পেশার মজুরি ভিন্ন হয়ে থাকে। যেমন শিক্ষাগত যোগ্যতা যদি বেশি হয় তাহলে দেখা যাবে যে পেশা একরকম কিন্তু বেতন বেশি হবে তোমার, মজুরি বেশি হবে যদি তোমার শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে কাজের ভিত্তিতে মজুরি, ঝুঁকিপূর্ণ বা বিরূপ পরিবেশের কাজ, শারীরিক যোগ্যতা, ভৌগোলিক গতিশীলতার অভাব, এই সব বিষয়ের উপর একই পেশায় মজুরি পার্থক্যের আমরা কারণ দেখি, মানে সেম পেশা কিন্তু মজুরি পার্থক্য হয়ে থাকে, তারতম্য হয়ে থাকে। এরপর চলে আসি বিভিন্ন পেশায় মজুরির তারতম্যের কারণ সমূহ, মানে বিভিন্ন পেশায় মজুরি কেন 19-20 হয়ে থাকে, কেন কম বেশি হয়ে থাকে বিভিন্ন পেশায়। যেমন প্রতিযোগিতার অভাব, যেমন প্রতিযোগিতা যদি বেশি থাকে সেখানে মজুরি বেশি হবে, প্রতিযোগিতা কম হলে মজুরি কম হবে। সরি, প্রতিযোগিতা বেশি হলে মজুরি কম হবে, প্রতিযোগিতা কম হলে তখন মজুরি একটু বেশি হয়। কাজের প্রকৃতি, দক্ষতার পার্থক্য, এগুলো একবার একটু পড়ে দেখবে আর কি। কাজের ঝুঁকি এবং দায়িত্ব, পদমর্যাদা, শ্রমিকের গতিশীলতার অভাব, পেশাবিদ শিক্ষার ব্যয়, ওকে, ভবিষ্যৎ উন্নতি, সামাজিক মর্যাদা, অতিরিক্ত আয় সুবিধা, আনুষঙ্গিক সুবিধা, চাহিদার মাত্রা, শ্রমিক সংঘের প্রভাব, বৈষম্যের অর্থনীতি, অন্যান্য কারণ। এইসব কারণ হচ্ছে পেশার বিভিন্ন পেশায় মজুরি তারতম্যের কারণ, এইগুলোর কারণ হয়ে থাকে আর কি। এরপর এখানে বলতে বাংলাদেশের স্বল্প মজুরি হারের কারণ, বাংলাদেশে কেন স্বল্প মজুরি বাংলাদেশের মানুষের হয়ে থাকে আর কি। প্রথমত জনসংখ্যা বেশি, দেখো বাংলাদেশে যদি জনসংখ্যা বেশি, কম মজুরিতে অনেকে কাজ করতে আগ্রহী বা কাজ করে, কম মজুরিতে কাজ করতে চায়, যার কারণে মজুরিটা একটু কম হয়ে থাকে বাংলাদেশে। উন্নয়নের গতি মধ্যর, তার মানে বোঝা যাচ্ছে উন্নয়ন একটু কম হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, সেজন্য মজুরি কম থাকে। শ্রমের সহজলভ্যতা বেশি, অনেক বেশি, তাই মজুরি কম। কর্মসংস্থানের অভাব, ছদ্মবেশী বা সাময়িক বেকারত্ব বিদ্যমান। ছদ্মবেশী বা সাময়িক বেকারত্ব বিদ্যমান বলতে, যেমন ধরো কিছু লোক আছে যারা কিছু সময়ের জন্য পুরো বছরের মধ্যে
কিছু সময়ের জন্য তারা কাজ করে, কিন্তু অন্যান্য সময়টা পুরোটাই তারা কি থাকে, মানে বেকার থাকে। এটাকে বলা হয় যে ছদ্মবেশী বা সাময়িক বেকারত্ব বিদ্যমান আমরা দেখি। হুম। এবার যে শিক্ষার অভাব, কিসের অভাব? শিক্ষার অভাব। শিক্ষার অভাব মানে হচ্ছে যারা শিক্ষিত কম, বাংলাদেশের মানুষের জন্য হচ্ছে মজুরি কম হয়। দক্ষতার অভাব, শারীরিক দুর্বলতা, সামাজিক পরিবেশ, নিয়োগ পদ্ধতি, প্রাকৃতিক দুর্যোগ, শিশু এবং নারী শ্রমিকের আধিক্য, ত্রুটিপূর্ণ মজুরি কাঠামো, শ্রমিক শোষণ, শ্রমিক সংঘ, ভারসাম্য মজুরি হারের অনুপস্থিত, স্বল্প উৎপাদন প্রভৃতি। এই সব বিষয়ের কারণে বাংলাদেশে স্বল্প মজুরি হারের আমরা বা স্বল্প মজুরি আমরা দেখে থাকি, এইসব বিষয়ের কারণে। ওকে, এরপর এখানে বলছে শ্রমের দক্ষতা, মানে ইফিসিয়েন্সি অফ, কি বলছে? শ্রমের দক্ষতা বা ইফিসিয়েন্সি অফ লেবার বলছে। শ্রমের দক্ষতা বা ইফিসিয়েন্সি অফ লেবার এবং কমপক্ষে, হ্যাঁ, বা কমপক্ষে এটা কাটে দাও, এটা লাগবে না। আমরা এটা একটু মুখস্থ করি সবাই। শ্রমের দক্ষতা এখন আমরা পড়বো। শ্রমের দক্ষতা বলতে আসলে কি বোঝানো হয়, এটা কেটে দাও, এটা লাগবে না। এখান থেকে শুরু করবো, এই যে এখান থেকে। দ্রব্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখে, মানে ইফিসিয়েন্সি, আমি যদি দক্ষ শ্রমিক, সে দক্ষ, দক্ষ মানে কি বোঝায়? যে দ্রব্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখে কোনো নির্দিষ্ট সময়ে একজন শ্রমিকের অধিক উৎপাদন করার ক্ষমতাকে শ্রমের দক্ষতা বলা হয়ে থাকে। হ্যাঁ, পর্যালোচনা করে দেখতে পাই আমরা যে একজন শ্রমিক যদি যে কোয়ালিটি ঠিক রেখে কম সময়ের মধ্যে যে যত বেশি উৎপাদন করতে পারবে, তার আমরা বলবো তার শ্রমের দক্ষতা তার বেশি। তো এটা আমরা করতে পারি একটা সূত্রের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের যে টোটাল এ বলতে পারে যে ইফিসিয়েন্সি অফ লেবার, EL, মানে ইফিসিয়েন্সি অফ লেবার মানে আমরা বলতে পারি টোটাল যে প্রোডাকশন, বা যেটাকে আমরা কোয়ান্টিটি বলি, টোটাল প্রোডাকশন বা উৎপাদনের পরিমাণ, সেটা যদি আমি টোটাল কি টাইম দিয়ে, টোটাল লেবার আওয়ার দিয়ে যদি আমরা কি করি, ভাগ করি, বা টাইম দিয়ে যদি ভাগ করি, তাহলে মোটামুটি হচ্ছে আমরা শ্রমের দক্ষতা পেতে পারি। ওকে, এখানে আরেকটা সূত্র দিচ্ছে, এটা আমরা দেখি কিভাবে দিচ্ছে। এই যে, হ্যাঁ, WT মানে কাজের সময়, ওয়ার্ক টাইমকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে উন্নত মানের দ্রব্যের মোট উৎপাদনের পরিমাণকে সময় দিয়ে ভাগ করলে আমরা শ্রমের দক্ষতা পাবো। তাহলে একজন শ্রমিকের যদি আমাদের এই মানে এফিসিয়েন্সি অফ লেবার বেশি হয়, তাহলে শ্রমিকের মজুরিও তেমন কি হবে, বেশি হবে। এফিসিয়েন্সি অফ লেবার যার কম, ঠিক আছে, তার মজুরি কি হবে, তত কম হবে। তাহলে আমরা সবাই একটু মুখস্থ করি এটা, শ্রমের দক্ষতা কাকে বলে, আগে একটু মুখস্থ করো, তারপর সূত্র দেখবো। আগে একটু মুখস্থ করো সবাই, শ্রমের দক্ষতা কাকে বলে। কেন আর্থিক পুঁজি দামের দ্বারা প্রভাবিত হয়? রায়ান, তুমি গত ক্লাস করো নাই? আমরা গত ক্লাসে তো দেখছি, হ্যাঁ, গত ক্লাসে আমরা দেখছি যে আমরা ওয়েজেস মানে আর্থিক মজুরি মানে শুধু, আর্থিক মজুরি মানে হচ্ছে শুধু যে বেতনটা, সেটা হচ্ছে আর্থিক মজুরি। শুধু যে বেতনটা সেটা হচ্ছে আর্থিক মজুরি। শুধু যে বেতনটা সেটা আমরা কি বলি, শুধু আর্থিক মজুরি বলি। আর যদি বলি প্রকৃত মজুরি, রিয়েল ওয়েজেস, তাহলে সেক্ষেত্রে কি হয় যে আর্থিক মজুরির সাথে এবি যোগ করে সেটাকে দামস্থ দিয়ে ভাগ করতে হয়। তো দামস্থের উপর ডিপেন্ড করবে না, রিয়েল ওয়েজেস দামস্থের উপর ডিপেন্ড করে না। এটা তো গত ক্লাসে আমরা পড়ছি। ওকে, তাহলে আমরা সবাইকে মুখস্থ করি। মুখস্থ তো বলছি যে তোমার হচ্ছে শ্রমের দক্ষতা বা এফিসিয়েন্সি অফ লেবার কাকে বলে, এটা মুখস্থ করো সবাই। শ্রমের দক্ষতা বা এফিসিয়েন্সি অফ লেবার কাকে বলে, এটা মুখস্থ করো। ওকে, তো তাহলে আমরা বুঝতে পারলাম ইফিসিয়েন্সি অফ লেবার বলতে আমরা আসলে কি বুঝছি। আমরা বলছি যে উন্নত মানে এমনি উৎপাদন করলে হবে না। যেমন ধরো একজনে মনে করো আমরা কলম বানাবো, এই কলমগুলো একজন মনে করো কলম 1 ঘন্টায় 100টা বানায়, আরেকজন 1 ঘন্টায় 200টা বানায়, কিন্তু যে 200টা বানায় তারগুলো কোয়ালিটি ফুল না, তাহলে কিন্তু তাকে আমরা দক্ষ বলতে পারবো না। আমরা দেখবো দক্ষ মানে একদম উন্নত মানের, ঠিক আছে, উন্নত মানের দ্রব্য সে কয়টা উৎপাদন করতেছে সেটাকে কাজের সময় দিয়ে WT দিয়ে আমরা ভাগ করব, তখন আমরা শ্রমের দক্ষতা পাবো। এখানে শ্রমের দক্ষতা নির্ধারণের বিষয়সমূহ কি কি বিষয়ের উপর নির্ভর করে সেগুলো একটু দেখবা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শ্রমের গতিশীলতা।
যেগুলো, যেটাকে আমরা বলি যে মোবিলিটি অফ লেবার, মানে শ্রমের গতিশীলতা বলতে আসলে কি বোঝানো হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কি তোমাদেরকে বলি, শ্রমের গতিশীলতা মানে হচ্ছে শ্রমকে আমরা বলেছিলাম উৎপাদনের যে উপকরণগুলো আছে, হ্যাঁ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, তার মধ্যে ভূমিকে স্থানান্তর করা যায় না, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না, কিন্তু শ্রমকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায়, এক শিল্প থেকে অন্য শিল্পে নিয়ে যাওয়া যায়। তাই বলা হয় শ্রমে কি আছে, মানে গতিশীলতা আছে, মানে শ্রমকে এক শিল্প থেকে অন্য শিল্পে, এক দেশ থেকে অন্য দেশে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। তাই বলা হয় শ্রমে কি আছে বলতো, শ্রমের হচ্ছে গতিশীলতা আছে। ওকে, তো এটা গেল। এখানে বলছে শ্রমের গতিশীলতা, মোবিলিটি অফ লেবার মানে হচ্ছে শ্রমিকের নিজস্ব প্রয়োজনে তাদের স্থান, শিল্প বা পেশাগত স্তর পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলে। ওকে, আমরা একটু মুখস্থ করি সবাই, শ্রমের গতিশীলতা কাকে বলে, দ্রুত করবা, শ্রমের গতিশীলতা কাকে বলে একটু মুখস্থ করো সবাই। ভাই শ্রমের দক্ষতা থেকে কি সৃজনশীল আসবে? না না, এগুলো সৃজনশীল আসবে না। সৃজনশীল কেমনে আসবে আমি তোমাদের দেখা দিব, অলরেডি পড়াইছি আমরা সেগুলো। যেমন ধরো ভারসাম্য, ঠিক আছে, ভারসাম্য মজুরি নির্ধারণ চিত্র দিয়ে, তারপর হচ্ছে তোমার ওই যে প্রকৃত মজুরি, আর্থিক মজুরি, সেখান থেকে পরীক্ষা প্রশ্ন বেশি আসবে। হ্যাঁ, ফুল সিলেবাস ফলো করে তো পড়াচ্ছি ভাইয়া, আমাদের তো এটা ফিফথ চ্যাপ্টারে ফুল সিলেবাসে আছে আর কি, শর্ট সিলেবাসে নাই। আচ্ছা, তাহলে চলো আমরা কি বলছি, শ্রমের গতিশীলতা বলতে শ্রমের নিজস্ব প্রয়োজনে তাদের স্থান, শিল্প বা পেশাগত স্তর পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলে। তাহলে বলছে শ্রমের গতিশীলতা মানে কি, শ্রমের শ্রমিকের নিজস্ব প্রয়োজনে তাদের স্থান, শিল্প বা পোশাক, পেশাগত স্তর পরিবর্তনকে শ্রমে কি বলে, গতিশীলতা বলে। এই শ্রমের গতিশীলতার মধ্যে এখানে প্রকারভেদ লিখছে। শ্রমের গতিশীলতা অনেক ধরনের হয়, যেমন ধরো প্রকারভেদের মধ্যে আছে ভৌগোলিক গতিশীলতা, পেশাগত গতিশীলতা, শিল্পগত গতিশীলতা, স্তরগত গতিশীলতা। কেমন, আমরা একটা একটা করে দেখবো, চলো। প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, হুম, দেখো সবাই, প্রথম আমরা দেখবো হচ্ছে ভৌগোলিক গতিশীলতা কি। তো দেখো ভৌগোলিক গতিশীলতা মানে হচ্ছে, দেখো দেখো সবাই, ভৌগোলিক গতিশীলতা মানে হচ্ছে, ভৌগোলিক গতিশীলতা মানে আমরা বুঝবো যখন একজন শ্রমিক তার পেশা বা শিল্পের পরিবর্তন না করে শুধু স্থানের পরিবর্তন করে, তখন তাকে আমরা বলি ভৌগোলিক গতিশীলতা। মনে করো যে আমি টিচার, আমি এখন মনে করো এখানে সাপোজ আমি হচ্ছে চট্টগ্রামে পড়াচ্ছি, আমি ঢাকাতে গিয়ে পড়ানো শুরু করলাম সাপোজ, তাহলে সেটা হবে স্থানগত পরিবর্তন, কিন্তু আমার পেশা এবং সবকিছু ঠিক আছে, শিল্প ঠিক আছে, কিন্তু আমার জাস্ট জায়গাটা চেঞ্জ হয়েছে। মনে করো আমি এখন এখান থেকে বাইরের দেশে গিয়ে পড়াচ্ছি, তখন সেটা হবে স্থানের পরিবর্তন, যেটাকে আমরা ভৌগোলিক গতিশীলতা বলি। দুই নম্বর পেশাগত গতিশীলতা, মানে পেশার চেঞ্জ হবে এরকম গতিশীলতা, যেটাকে আমরা বলি কোন শ্রমিক তার পেশা ছেড়ে যদি অন্য পেশায় নিয়োজিত হয় তখন তাকে পেশাগত গতিশীলতা বলে। হ্যাঁ, একজন শিক্ষক যখন কি শিক্ষকতা ত্যাগ করে কম্পিউটার প্রোগ্রাম হিসেবে দায়িত্ব পালন করে, তখন তাকে আমরা বলি তার পেশাগত গতিশীলতা হয়েছে। অর্থাৎ মনে করো আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি না পড়াই যদি আমি এখন একজন কম্পিউটার কি হয়ে যায় যে এখানে বলছে প্রোগ্রামার হয়ে যায়, তাহলে কিন্তু আমার পেশাগত গতিশীলতা হবে, আমি এক পেশা থেকে অন্য পেশাতে শিফট করতেছি। ওকে, এটাকে আমরা পেশাগত গতিশীলতা বলবো। এরপরে এই পেশাগত গতিশীলতা আবার দুই ধরনের হয়, একটাকে আমরা বলি আনুভূমিক, যেটাকে হরাইজন্টাল বলা হয়, আনুভূমিক। বলছে একই রূপ পেশা পদবি সহ এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যখন নিয়োগ প্রাপ্ত হয়, যেমন ধরো তুমি মনে করো এক প্রতিষ্ঠানে, সরি তুমি মনে করো যে প্রতিষ্ঠানে কাজ করো, হ্যাঁ, তুমি মনে করো যে প্রতিষ্ঠানে কি করো, কাজ করো। এখন প্রতিষ্ঠানে তুমি কোন লেভেলে কাজ করো, তুমি মনে করো যে ম্যানেজিং ডাইরেক্টর, মানে এমডি পদে তুমি কি করো, এমডি তে তুমি কি করো, চাকরি করো। তুমি যদি সেম আরেকটা প্রতিষ্ঠানে সেম পদে
হ্যাঁ, মনে করো যে আচ্ছা শুধু ম্যানেজার ধরি, ম্যানেজার, এবং আরেকটা কোম্পানি থেকে তুমি যদি সেম ম্যানেজার পদে তুমি যদি নিয়োগ হও, তা আরেকটা কোম্পানিতে চলে যাও, তাহলে সেটাকে আমরা বলি যে আনুভূমিক, হরাইজন্টাল, অর্থাৎ সেম লেভেলে থাকবে, সেম পদবিতে থাকবে, তবে অন্য শিল্পে চলে যাবে, মানে অন্য প্রতিষ্ঠানে চলে যাবে, এটাকে বলা হবে যে হরাইজন্টাল বা আনুভূমিক গতিশীলতা। একটা উলম্ব গতিশীলতা আছে। উলম্ব গতিশীলতা মানে হচ্ছে এক শিল্পের, হ্যাঁ, এক শিল্পের যে তুমি এখন ম্যানেজারে আছো, অন্য শিল্পে তুমি যদি ম্যানেজিং ডাইরেক্টরে চলে যাও, এমডি তে চলে যাও, অর্থাৎ অথবা সেম শিল্পে তুমি যদি এমডি তে চলে আসো, এমডি তে চলে যাও, অর্থাৎ উপরে নিচে তোমার যদি যখন কি হয় যে পদোন্নতি যখন হবে, সেম শিল্প হইতে পারে, মানে সেম প্রতিষ্ঠান হইতে পারে, অন্য প্রতিষ্ঠান হইতে পারে, তখন সেটাকে আমরা বলি যে উলম্ব কি গতিশীলতা। ঠিক আছে, তাহলে কি বলছি, উলম্ব গতিশীলতা কখন হয়, যখন মানে কি হয় তোমার হচ্ছে ওই যেটা কি বলে তোমার এখানে আমরা কি বলবো যে পদোন্নতি, পদোন্নতি হয়ে থাকে, তখন হচ্ছে উলম্ব গতিশীলতা হবে পদোন্নতি হয়ে গেলে। হ্যাঁ, বুঝতে পারছি। সেম শিল্প হইতে পারে, অন্য শিল্প হইতে পারে, পদোন্নতি, সেটাকে আমরা উলম্ব বা ভার্টিক্যাল বলবো। এরপর হচ্ছে শিল্পগত গতিশীলতা। শিল্পগত গতিশীলতা কি হচ্ছে, যদি কোনো শ্রমিক এক শিল্প ত্যাগ করে অন্য শিল্পে কাজ গ্রহণ করে, তখন তাকে আমরা বলে থাকি কি শিল্পগত, মানে এক শিল্প থেকে অন্য শিল্পে চলে গেলে আর কি। যেমন ধরো আমি পড়াচ্ছি, এখন টিচার, আমি মনে করো যে অন্য একটা শিল্পে চলে গেলাম, মনে করো কেউ পোশাক শিল্পে কাজ করে, সে যদি জুতা শিল্পে চলে যায়, অথবা জুতা শিল্পে কাজ করে সে যদি মেডিসিন শিল্পে বা ওষুধ শিল্পে চলে যায়, তখন সেটাকে আমরা বলবো শিল্পগত গতিশীলতা। শিল্পগত কি গতিশীলতা। লাস্ট হচ্ছে স্তরগত গতিশীলতা। স্তরগত মানে হচ্ছে কোন শ্রমিক যদি একই পেশায় বা শিল্পের এক স্তর থেকে অন্য স্তরে প্রমোশনের মাধ্যমে উন্নতি লাভ করে, তখন সেটাকে স্তরগত হচ্ছে। এই যে এইটা, এই যে উলম্ব যেটা বলছিলাম সেটার মতোই পেশাগতটা, যেখানে সেম শিল্পে অথবা অন্য শিল্পে কি হবে যে তোমার হচ্ছে এক শিল্প থেকে অন্য শিল্পে প্রমোশনের মাধ্যমে যাবে তখন। কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসবে তুমি সেটা হচ্ছে একটু পরে বুঝতে পারবে, আমরা যখন এখানে তখন সিকিউ দেখাবো যে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসতেছে বা ইয়া থেকে প্রশ্ন আসছে, সেটা তুমি বুঝবা। তোমার বই খুলতে হবে, তোমাকে নিজেকে পড়াশোনা করতে হবে ভাইয়া, কেমন? তুমি যদি নাই পড়ো, নাই পড়তে চাও, তাহলে তুমি কেমনে বুঝবা? এখানে মেইনলি হচ্ছে তুমি যখন এখান থেকে যখন কোন একটা চ্যাপ্টার শেষ করার পর ওইখান থেকে তুমি যখন টেস্ট পেপার খুলবা বা তোমার বই খুলবা, তুমি যখন কোয়েশ্চেন গুলো দেখবা কোন টাইপের কোয়েশ্চেন তুমি এমনিতে বুঝে যাবা, কিন্তু তোমরা তো সেটা করো না। হ্যাঁ, গেল এটা। এরপর আমরা বুঝছি, এরপরে দেখো, এরপর আসতে হচ্ছে শ্রমের উন্নয়নে গৃহীত ব্যবস্থা দিই। হ্যাঁ, মানে শ্রমিকের উন্নয়নের জন্য কি ব্যবস্থা গ্রহণ করতেছে সরকার, এটা বলতে এখানে গার্মেন্টস সেক্টর উন্নয়ন করছে, দক্ষতা উন্নয়ন করছে, শিশু শ্রম নিরসন করছে, এই এই তারপর হচ্ছে শ্রমিক সংঘ। এটা একটু বলে ফেলি, শ্রমিক সংঘ মানে কি? শ্রমিক সংঘ মানে হচ্ছে এমন একটা সংগঠন যেখানে শ্রমিকগণ নিজেদের স্বার্থ রক্ষা, অবস্থার উন্নতি, চাকরি শর্তাবলী উন্নতি সাধন এবং যৌক্তিক প্রচেষ্টার মাধ্যমে নিয়োগকর্তার সাথে দর কষাকষি করে মজুরি বৃদ্ধির জন্য যে স্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলে, তাকে আমরা বলি শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন। মানে হচ্ছে যারা শ্রমিকরা আছে তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য, তারা কোনো দাবি উপস্থাপনের জন্য যেটা করে সেটা হচ্ছে তারা ওই একটা সংগঠন করে, যেটাকে আমরা শ্রমিক সংঘ বলি। তাদের কাছে তো তাদের অবস্থান উন্নতির জন্য তারা কাজ করে বিভিন্ন ধরনের, যেমন সৌবার্তিতামূলক কাজ করে, সংগ্রামমূলক কাজ করে, অর্থাৎ ভালো কাজও করে এবং অনেক সময় সংগ্রাম করে কার সাথে? মালিকের সাথে, যে আমাদের দাবি মানতে হবে, আমাদের বেতন বাড়াতে হবে, এরকম সংগ্রাম করে থাকে, বিভিন্ন ধরনের দাবি উত্থাপন করে থাকে। এগুলো হচ্ছে শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়নের কাজ। তাহলে এখানে কি বলছে, আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি। বলছে শ্রমিকগণ নিজেদের স্বার্থ রক্ষা, অবস্থার উন্নতি, চাকরি শর্তাবলী উন্নতি সাধন এবং যৌক্তিক প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন নিয়োগকর্তার সাথে দর কষাকষি করে মজুরি বৃদ্ধির জন্য যে স্থায়ী প্রতিষ্ঠান গঠন করে তাকে শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়ন বলা হয়ে থাকে। শ্রমিক সংঘের কার্যাবলী এখানে লিখছে। শ্রমিক সংঘ কার্যাবলী হচ্ছে দুই ধরনের, সৌবার্তিতামূলক কাজ এবং সংগ্রামমূলক কাজ। ওকে, বুঝতে? কিন্তু প্রসারিত দৃষ্টিকোণ থেকে এই কার্যাবলী চার ভাগে আমরা ভাগ করতে পারি: কল্যাণমূলক বা প্রার্থিতামূলক, সংগ্রামী, রাজনৈতিক এবং অপসারণমূলক। তো এগুলো একটু পড়ে দেখবা, এগুলো বেশি গুরুত্বপূর্ণ না, যে ট্রেড ইউনিয়ন কাকে বলে এটা বললেই হবে। এগুলো কাজগুলো মনে রাখতে পারো যে কি কি কাজ করে থাকে, ট্রেড ইউনিয়ন মেনলি কি কি কাজ করে থাকে সেগুলো এখানে আছে।
আমরা কি বুঝতে পারছি? ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে লাস্ট টপিক এই চ্যাপ্টার, সেটা হচ্ছে আয় বা আর্নিংস বলতে আমরা কি বুঝি। এখানে একটা বিষয় মনে রাখবা, মজুরি এবং আয়ের মধ্যে একটু পার্থক্য আছে। মজুরি মানে হচ্ছে তুমি একটা কাজ করে যেই টাকাটা পাও, বা বেতন হিসেবে বা পারিশ্রমিক হিসেবে যে টাকাটা পাও সেটা। আর আয় হচ্ছে তোমার কোন একটা দ্রব্য যখন তুমি বিক্রি করো, সেই বিক্রিত অর্থ থেকে যখন তুমি এটার ব্যয় খরচ বাদ দিবা, ব্যয় বা খরচ বাদ দিবা, তখন যেটা থাকে সেটাকে আমরা বলে থাকি আর্নিংস বা আয়। তো এখানে কি বলছে দেখো, বলছে আয় হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। উদ্যোক্তা উৎপাদন সরি উদ্যোক্তা প্রতিষ্ঠান আয় অর্জনের লক্ষ্যে উৎপাদন কর্মকাণ্ডে লিপ্ত হয়। কোন নির্দিষ্ট সময়, এই যে এই কথাটা শোনো, কোন নির্দিষ্ট সময় উদ্যোক্তা বা উৎপাদন প্রতিষ্ঠান দ্রব্য সেবার আর্থিক মূল্য হতে যাবতীয় খরচ বাদ দেওয়ার পর দিলে যা অবশিষ্ট থাকে তাকে আমরা কি বলি? আয় বলি। মানে তোমার কথা হচ্ছে এখানে একজন উৎপাদক টোটাল যে রেভিনিউ করে, মানে টোটাল যে আয় করে, আয় বলতে মনে করো যে একটা দ্রব্য বিক্রি করছে 100 টাকা, সে 100 টাকার পণ্য বিক্রি করে, হ্যাঁ একটা দ্রব্য বিক্রি করছে 100 টাকা, সে 100 টাকা পণ্য বিক্রি করে, তার মনে করো খরচ হয়েছে মনে করো 10 টাকা, এবং ট্যাক্স দিছে মনে করো, কর দিছে সে আরো 5 টাকা। তাহলে তার আয় কত? আয় হচ্ছে ওই বিক্রিত অর্থ থেকে খরচ বাদ দিলে, হ্যাঁ খরচ বাদ দিয়ে দাও, তাহলে এখানে খরচ বাদ দিলে তার হচ্ছে এই 85 টাকা, তার হচ্ছে আয়। একটু ছোট লিখে ফেলছি, এটা মনে করো 50 টাকা, 55 টাকা ট্যাক্স দিতে হয়, তাহলে মনে করো তার 45 টাকা হচ্ছে আয়। ঠিক আছে, তার মানে আয় বলতে বোঝানো হয় তুমি উৎপাদিত দ্রব্য বিক্রি করে যে টাকা পাচ্ছ সেখান থেকে ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটা। অন্যদিকে মজুরি কি, এই যে এখানে লিখছে মজুরি এবং আয়ের মধ্যে পার্থক্য এখানে লিখছে খুব সুন্দর করে লিখছে। প্রথমত লিখছে মজুরি ও আয়ের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান, যেমন ধরো শ্রমিকরা সেবার বিনিময়ে তাকে, যে দাম দেওয়া হয় তাকে আমরা মজুরি বলি। অন্যদিকে উদ্যোক্তার উৎপাদিত দ্রব্য বা সেবার আর্থিক মূল্য হতে যাবতীয় উৎপাদন খরচ এবং কর বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে আমরা কি বলছি? আয় বলছি। তাহলে আমি আবার বলছি, মজুরি এবং আয়ের মধ্যে তাহলে পার্থক্য বুঝছো? মজুরি মানে হচ্ছে শ্রমিকরা সেবার বিনিময়ে তাকে যে দাম দেওয়া হয় তাকে আমরা কি বলছি? মজুরি বলছি। অন্যদিকে উদ্যোক্তা উৎপাদিত দ্রব্য এবং সেবার আর্থিক মূল্য হতে যাবতীয় উৎপাদন খরচ বা কর বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে আমরা কি বলছি? আয় বলছি। ওকে, চ্যাপ্টার 4 কি এমসিকিউ হবে না? হ্যাঁ হবে হবে, অধ্যায় তো শেষ, এই টপিকে শেষ। তাহলে চলো আমরা একটু মুখস্থ করি, এটা কোনটা? শ্রমিকের সেবার বিনিময়ে তাকে যে দাম দেওয়া হয় তাকে আমরা বলি মজুরি। অন্যদিকে উদ্যোক্তা উৎপাদিত দ্রব্য বা সেবার আর্থিক মূল্য থেকে যাবতীয় উৎপাদন খরচ বাদ দিলে যা থাকে তাকে আমরা কি বলছি? আয় বলছি। ওকে, এই দুটো একটু মুখস্থ করো সবাই। মজুরি কাকে বলে, আয় কাকে বলে, এই দুটো একটু মুখস্থ করো। মজুরি কাকে বলে, আয় কাকে বলে, এই দুটো একটু মুখস্থ করো। হয়েছে? তারপর দেখো এরপর কি বলছে, সূত্র লিখছে মজুরি সমান হচ্ছে শ্রমের সেবার দাম, শ্রমের সেবার দামকে আমরা কি বলছি? মজুরি। অন্যদিকে আয় মানে হচ্ছে উৎপাদিত দ্রব্য বা সেবার আর্থিক মূল্য, মানে ওয়াই লিখছে, এখান থেকে লিখছে যে উৎপাদন খরচ মানে টোটাল কস্ট এবং কর বা ট্যাক্স বাদ দিছে। তাহলে দেখো মজুরি মানে হচ্ছে শ্রমের শুধু সেবার দাম, যেটাকে আমরা ওয়েজেস বলছি। আর আয় মানে হচ্ছে উৎপাদিত দ্রব্য সেবার আর্থিক মূল্য, সেখান যেটাকে আমরা ইকোনমিক্সে ওয়াই দ্বারা প্রকাশ করি, মানে জাতীয় আয় দ্বারা প্রকাশ করি, সেখান থেকে উৎপাদন খরচ এবং ট্যাক্স বাদ দিলে, সেটাকে আমরা বলি আয়। তাহলে আয় এবং মজুরির মধ্যে কি আছে? পার্থক্য আছে। এরপর আবার কি লিখছে দেখো, মজুরি নির্ধারিত, মানে যে বেতন দেওয়া হবে কাউকে, মজুরি দেওয়া হবে, সেটা নির্ধারিত, সেটা তুমি
কম বেশি হইতে পারবে না, তুমি যে নির্ধারণ করবে যেটা সেটা তোমাকে দিতে হবে। মজুরি পরিবর্তন হতে সময় লাগে, মজুরিটা চেঞ্জ হতে সময় লাগে কেন? কারণ তোমার টাইমের প্রেক্ষিতে তোমার মজুরিটা আস্তে আস্তে বাড়বে বা কিন্তু আয় মজুরি অপেক্ষা দ্রুত পরিবর্তনশীল, অর্থাৎ ইনকাম যে আমরা আয় বলছি এটা আসলে কাস্টমার উপর ডিপেন্ড করে, তো কাস্টমার বেশি হলে দ্রুত প্রবৃদ্ধি হইতে পারে বা আয় হইতে পারে। তো অন্যদিকে বলছে কিন্তু আয় মজুরি অপেক্ষা দ্রুত পরিবর্তনশীল, মানে মজুরি অপেক্ষা দ্রুত এটা আয়টা পরিবর্তন হতে পারে আর কি। তার বলছে মজুরি নিশ্চিত, যেহেতু পূর্ব থেকে এটি চুক্তি নির্ধারিত, অর্থাৎ মজুরিটা নিশ্চিতভাবে তোমাকে দিতে হবে, এটা তোমাকে না দিয়ে কোনো উপায় নাই এবং সেটা একদম ফিক্সড। কিন্তু আয় অনিশ্চিত, আয় কম বেশি হতে পারে, আয়টা বেশি হতে পারে আবার কমও হতে পারে। তারপর এখানে বলছে মজুরি দুই প্রকার, একটা হচ্ছে আর্থিক মজুরি আর একটা প্রকৃত মজুরি, আমরা পড়ে ফেলছি গত ক্লাসে। মজুরি দুই প্রকার, আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি কি আমরা গত ক্লাসে পড়ছি, তাই না? অন্যদিকে আমি যদি বলি মানে আয় কয় প্রকার, মজুরি দুই প্রকার, আর্থিক মজুরি প্রকৃত মজুরি। আর আয় দুই প্রকার, আয় হচ্ছে একটা ব্যক্তিগত আয়, একটা হচ্ছে ব্যয়যোগ্য আয়। আমি এটা বলবো এখন, ব্যক্তিগত আয় কি ব্যয়যোগ্য আয় কি এটা একটু পরে বলতেছি, আগে তোমরা বুঝো মজুরি দুই প্রকার, আর্থিক মজুরি প্রকৃত মজুরি। আর আয় হচ্ছে দুই প্রকার, ব্যক্তিগত আয় এবং কি ব্যয়যোগ্য আয়। চলো তোমাদেরকে আমি এখন এই ব্যয়যোগ্য আয় এবং ব্যক্তিগত আয় কি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। ব্যয়যোগ্য আর ব্যক্তিগত আয় হচ্ছে এরকম, আমি যদি বলি তুমি একটা মনে করো চাকরি করো, সেই চাকরিতে তুমি বেতন পাও। হ্যাঁ, একটা চাকরি করো, সেই চাকরিতে তুমি বেতন পাও, বেতন পাও হচ্ছে 100 টাকা। এই 100 টাকাকে আমরা বলে থাকি পার্সোনাল ইনকাম, মানে পিআই, পার্সোনাল ইনকাম বা ব্যক্তিগত আয়। এই ব্যক্তিগত আয় মানে বুঝছো তো, তার মানে তুমি যে বেতন পাচ্ছ, টাকা পাচ্ছ, সেটা হচ্ছে ব্যক্তিগত আয়। এই ব্যক্তিগত আয় থেকে তুমি যদি প্রত্যক্ষ কর বাদ দাও, প্রত্যক্ষ কর এবং আরো কিছু ব্যয় আছে যেটাকে আমরা বলি অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয়। তুমি যদি পার্সোনাল ইনকাম থেকে বা ব্যক্তিগত আয় থেকে, পার্সোনাল ইনকাম বা ব্যক্তিগত আয় থেকে প্রত্যক্ষ কর এবং অন্যান্য ব্যয় বাদ দাও, হ্যাঁ, পার্সোনাল ইনকাম মানে ব্যক্তিগত আয় থেকে প্রত্যক্ষ কর এবং অন্যান্য ব্যয় তুমি যদি বাদ দাও, তাহলে যেটা পাবা, এই পার্সোনাল ইনকাম থেকেও প্রত্যক্ষ কর এবং অন্যান্য ব্যয় বাদ দিলে তাহলে যেটা পাবা সেটাকে আসলে বলা হয় ডিআই বা ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়, ব্যয়যোগ্য আয়, যেটাকে আমরা বলি ডিসপোজেবল ইনকাম। তাহলে ডিসপোজেবল ইনকাম মানে কি? পার্সোনাল ইনকাম থেকে প্রত্যক্ষ কর এবং অন্যান্য ব্যয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি ব্যয়যোগ্য আয়। তাহলে এখানে আমি যদি বলি তোমার ইনকাম 100 টাকা, তোমার পার্সোনাল ইনকাম 100 টাকা, সেখান থেকে তুমি সরকারকে ট্যাক্স দিচ্ছ, প্রত্যক্ষ কর দিচ্ছ 10 টাকা এবং অন্যান্য ব্যয় করছো। অন্যান্য ব্যয় মানে কি? মনে করো তুমি কাউকে ভিক্ষা দিচ্ছ, অথবা তুমি কাউকে হচ্ছে তুমি মানে মনে করো যে কোনো তুমি একটা সমাজে থাকো, সেই সমাজে একটা পৌর কর আছে কেমন, এবং হচ্ছে একটা পৌরসভা থাকে, সেখানে পৌর কর থাকে, সামাজিক বিভিন্ন খরচ থাকে, সামাজিক অনুষ্ঠানের খরচ, সেটা তুমি বাদ দিচ্ছ। অর্থাৎ তোমার প্রথম ইনকাম থেকে এই প্রত্যক্ষ কর এবং অন্যান্য ব্যয় তোমাকে যদি বাদ দিতে হয়, তো দেওয়ার পরে যেটা থাকবে 100 থেকে তুমি যদি এই 15 বাদ দাও, তাহলে দেওয়ার পর তোমার কাছে যে 85 আছে, এই 85টাকে বলা হয় ব্যয়যোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম। তাহলে পার্সোনাল ইনকাম এবং ডিসপোজেবল ইনকাম মধ্যে পার্থক্য বুঝছো? পার্সোনাল মানে হচ্ছে তুমি কত টাকা বেতন পাচ্ছ সেটা, আর ডিসপোজেবল ইনকাম মানে হচ্ছে তোমার ওই ব্যয় থেকে তুমি কিন্তু পুরোটা ব্যয় করতে পারবে না, মানে তো তোমার যে ওই যে আয়, সেই আয়ের পুরোটা কিন্তু তুমি ব্যয় করতে পারবে না, তোমার ইনকামের একটা অংশ তোমাকে করতে হবে, বাদ দিতে হবে, যেটাকে আমরা কি বলছি যে পার্সোনাল ইনকাম থেকে অন্যান্য ব্যয় বাদ মানে প্রত্যক্ষ করার অন্যান্য ব্যয় বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে ব্যয়যোগ্য আয়, মানে এটা তুমি ব্যয় করতে পারবা, এই 85 টাকা তুমি ভোগ করতে পারবা, ব্যয় করতে পারবা, ঠিক আছে? এটাকে বলা হয় ব্যয়যোগ্য আয়। তাহলে কি বলেছি আমরা? কি বললাম যে তোমার ব্যক্তিগত আয় মানে পার্সোনাল ইনকাম থেকে প্রত্যক্ষ কর এবং অন্যান্য ব্যয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা ব্যয়যোগ্য আয় বলি। তাহলে ব্যয়যোগ্য আয় এবং হচ্ছে পার্সোনাল ইনকাম বা ব্যক্তিগত আয় এবং ব্যয়যোগ্য আয় দুটোর মধ্যে পার্থক্য বুঝছো তো? ওকে, তো তাহলে এখানে আমরা কি দেখলাম যে প্রকৃত মজুরি বা আর্থিক মজুরির মধ্যে কি পার্থক্য, সরি, মজুরি এবং আয়ের মধ্যে কি পার্থক্য সেটা আমরা দেখলাম। আয় বলছি মজুরি দুই প্রকার, আর্থিক মজুরি, প্রকৃত মজুরি। অন্যদিকে আয় হচ্ছে দুই প্রকার, ব্যক্তিগত আয় এবং কি ব্যয়যোগ্য আয়। তো এগুলো আমরা পড়লাম। এভাবে এটার মাধ্যমে আমাদের চ্যাপ্টার শেষ। এখানে একটু কথাবার্তা আছে, এগুলো পড়ে দেখবে, গুরুত্বপূর্ণ না বেশি। তো এরপর হচ্ছে এই চ্যাপ্টারে এমসিকিউ সিকিউ আছে, তোমাদের কাজ থাকবে এই চ্যাপ্টারে তোমরা এমসিকিউ গুলো বাসায় করবা। এই চ্যাপ্টারে যত এমসিকিউ এবং সিকিউ আছে সেগুলো তোমরা বাসায় করবা। হ্যাঁ, আমরা হচ্ছে আহ
আমরা নেক্সট ক্লাসে আরেকটা অধ্যায়ে চলে যাবো। কোন অধ্যায় পড়াবো বলো? আমি এমনি বলছিলাম যে আমাদের কথা ছিল নবম অধ্যায় পড়ানোর কথা ছিল। তোমরা কি নবম অধ্যায় পড়তে যাচ্ছ নাকি দশম অধ্যায় পড়বা না কোনটা পড়বা? দশম অধ্যায় কি পড়ানো হয়েছে তোমাদের? দশম অধ্যায় কি পড়ানো হয়েছে? পড়ানো হয়েছে মনে হয়, নাকি নাকি পড়াই নাই? এরপর কোন অধ্যায় পড়াবো? আচ্ছা, দশম অধ্যায় পড়ানো হয়নি। হুম, বলো এরপর কোন অধ্যায় পড়াবো? ষষ্ঠ অধ্যায়? এর পরের অধ্যায় নাকি অন্য কোন অধ্যায়? ঠিক আছে, ষষ্ঠ অধ্যায় হলো ষষ্ঠ অধ্যায়, আমরা নেক্সট ষষ্ঠ অধ্যায় পড়বো। ঠিক আছে, এই আর কি। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।